গুড আফটারনুন এভরিওয়ান। আমি বরাবরের মতোই আজকের যে স্লাইড সেটা শেয়ার করছি সবার সাথে এবং হোপফুলি সবার কাছে ক্লিয়ার। সো সবাই আশা করি দেখতে পাচ্ছ যে আজকে যে লেকচারটা আমরা পড়বো সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশন লেকচার ফর টেক্সটাইল ফিজিক্স 2। তো ফাইবার মাইগ্রেশন মাইগ্রেশন শব্দটা দিয়ে যদি আমরা প্রথমে এখান থেকে শুরু করি যে মাইগ্রেশন শব্দটা দিয়ে আসলে কি চেঞ্জ বা স্থানান্তর বোঝাচ্ছে, তাহলে ফাইবার মাইগ্রেশন কি, তাহলে ফাইবারের স্থানান্তর বা চেঞ্জটাকে বোঝাচ্ছে, রিপ্লেসমেন্ট বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তো ফাইবারটা আবার কোথায় যাবে? অবশ্যই ফাইবার গেলে সেটা ইয়ানের ভিতরেই থাকবে। তো ইয়ানের ভিতরেই ফাইবারটার যে ডিসপ্লেসমেন্ট সেটাকে আজকে আমরা জানবো, সেটাকে আমরা ফাইবার মাইগ্রেশন বলছি। লেটস স্টার্ট, শুরু করি আমরা। তো ফাইবার মাইগ্রেশন যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ফাইবার মাইগ্রেশন প্রথমে যদি আমরা বলি তাহলে যেটা দেখা যাচ্ছে, ফাইবার মাইগ্রেশনের সংজ্ঞা থেকে শুরু করা যাক। যে ফাইবার মাইগ্রেশন অকার্স ডিউরিং দ্য স্পিনিং বোথ স্ট্যাপল এন্ড ফিলামেন্ট ইয়ার্নস। আমরা যখন ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করি তখন কিন্তু আসলে আমরা কি করি, টুইস্ট ইনসার্ট করি। তো এই টুইস্ট ইনসার্ট করার কারণে একটা ফাইবার আর একটা ফাইবারের সাথে কোহেশন ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট হয়ে কিন্তু আমাদের ইয়ার্ন তৈরি করতেছে। তো তখনই কিন্তু আসলে ফাইবার গুলো ডিসপ্লেসমেন্ট হয় বা একটা অন্যদিকে যায়, একটা এদিক সেদিক যায়। তো সেটাকে আমরা ফাইবার মাইগ্রেশন বলছি। সো ফাইবার মাইগ্রেশন অকার্স ডিউরিং স্পিনিং বোথ ইন স্টাপল এন্ড ফিলামেন্ট ইয়ার্নস। সো ইন স্পিনিং সিস্টেম অফ দ্য আউটার ফাইবার, বাইরের যে ফাইবারটা আর ইন গ্রেটার টেনশন এজ দে ফলো এ লঙ্গার পাথ। দেখো, একটা ইয়ার্ন যখন আমরা তৈরি করি সেখানে অনেকগুলো ফাইবার থাকে, সেই ফাইবারটা কি করে এরকম ঘুরে ঘুরে আমরা যখন টুইস্ট দেই তখন সেটা কি একটা হেলিক্যাল পাথ অতিক্রম করে, তাই না? আবার কিছু ফাইবার গুলো এই পাশে যায়, এ পাশে যায়, এভাবে যায়, তাই না? তো বলা হচ্ছে যে যে বাইরের যে ফাইবার গুলো রয়েছে সেগুলো আসলে গ্রেটার টেনশনে থাকে, অনেক বেশি টেনশন কাজ করে মাঝখানে যেগুলো থাকে তাদের থেকে। Whereas the fiber which stay at the center follow a straight path and remains lower tension. দেখো যে প্রত্যেকটা ফাইবার আমার কি করছে, আমরা যদি একটা সেন্টার ধরে নেই এটাকে, তো প্রত্যেকটা ফাইবার কি এরকম হেলিক্যাল পাথ অতিক্রম করছে, অর্থাৎ এই পাশে যাচ্ছে, ঠিক এই পাশ দিয়ে এ পাশে হচ্ছে, এ পাশে হচ্ছে। হ্যাঁ, তো বাইরের ফাইবার গুলো আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে সেগুলো কি সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে ইয়ে পথ অতিক্রম করতেছে, লঙ্গার পথ, কিন্তু যেগুলো মাঝখানে আছে সেগুলো কিন্তু শর্টার পথ অতিক্রম করতেছে। সো টেনশনটা বাইরের দিকে বেশি থাকতেছে। দ্য আউটার ফাইবার টেন্ডস টু মুভ টুয়ার্ডস অফ দ্য সেন্টার at the low tension zone and the center fiber try to move outside. তাহলে কি বাইরের গুলা ভিতরে যেখানে টেনশন কম সেখানে যেতে চাচ্ছে, আর সে বাইরের ভিতরের যে ফাইবার গুলি আছে সেগুলো বাইরে আসতে চাচ্ছে। সো দিস ডিসপ্লেসমেন্ট ফাইবার ডিউরিং স্পিনিং এলকাস ফাইবার মাইগ্রেশন। তো ফাইবারের এ ধরনের ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলতেছি ফাইবার মাইগ্রেশন। অ্যাকর্ডিং টু দ্য টেক্সটাইল ইনস্টিটিউট, দ্য চেঞ্জ ইন ডিস্টেন্স অফ এ ফাইবার অর ফিলামেন্ট ফ্রম এক্সিস অফ ইয়ার্ন ডিউরিং প্রোডাকশন ইজ কল্ড ফাইবার মাইগ্রেশন। কি বলা হচ্ছে, ইউকে ইনস্টিটিউট অফ টেক্সটাইল কি বলছে, দ্য চেঞ্জ ইন ডিস্টেন্স অফ এ ফাইবার অর ফিলামেন্ট, ফাইবার অথবা ফিলামেন্টের চেঞ্জটা হবে, ডিস্টেন্সটা হবে কোথা থেকে, ইয়ার্ন এক্সিস থেকে। ইয়ার্ন এক্সিস এক্সিস অফ এ ইয়ার্ন ডিউরিং দ্য প্রোডাকশন ইজ কল্ড ফাইবার মাইগ্রেশন। তাহলে ফাইবার মাইগ্রেশন বলতে সহজ কথা আমরা বুঝাচ্ছি যে ফাইবার এক্সিস থেকে কোনো একটা ফাইবার কত দূরে আছে সেটাকে আমরা বুঝাচ্ছি ফাইবার মাইগ্রেশন। ক্লিয়ার? ওকে, সো নাও হোপফুলি বোঝা গেছে যে আমরা দেখতে পাচ্ছি এটা যদি সেন্টার লাইন হয় তাহলে প্রত্যেকটা ফাইবার এর উপর দিয়ে আসে, এই যে তাহলে যে ফাইবার গুলো বাইরে আছে বা ভিতরে আছে, অর্থাৎ ফাইবার গুলো কিভাবে অবস্থান করছে সেটাকে আমরা বলতেছি ফাইবার মাইগ্রেশন, বা চেঞ্জ হওয়ার যে ফিনোমেনা বা যে ইচ্ছা সেটাকে আমরা বলতেছি ফাইবার মাইগ্রেশন। সো ফাইবার মাইগ্রেশন তো বুঝলাম আমরা। এখন ফাইবার মাইগ্রেশন ফ্যাক্টরস গুলো কি কি যেগুলো এফেক্ট করবে ফাইবার মাইগ্রেশনকে বা প্রভাবিত করবে? সো ফ্যাক্টরস গুলো হচ্ছে যে ফাইবার স্টাপল লেন্থ, উই নো অ্যাবাউট দ্য স্টাপল লেন্থ, যে হায়ার স্টাপল লেন্থ হায়ার উইল বি মাইগ্রেশন। দেখো, যদি স্টাপল লেন্থটা বড় হয় তাহলে কি হবে, তাহলে স্টাপল লেন্থটা বড় হলে লঙ্গার পথ অতিক্রম করতে পারবে, কিন্তু যেটা শর্টার স্টাপল লেন্থ সেটা এরকমই শেষ হয়ে যাবে। তাহলে কি বলেছে, হায়ার স্টাপল লেন্থ হায়ার উইল বি দা মাইগ্রেশন। তাহলে কি এখানে যদি ইয়ার্ন এক্সিস হয়, ফাইবারটা একবার এখানে থাকতেছে আবার এখানে যাচ্ছে আবার এখানে, তাহলে ফাইবার এক্সিস থেকে তার কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে যদি যত বেশি ফাইবার লেন্থটা বেশি হচ্ছে, স্টাপল লেন্থ বেশি হচ্ছে, তত বেশি কিন্তু আমাদের কি বলা হচ্ছে যে ফাইবার লেভেল মাইগ্রেশনটা বেশি হচ্ছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ফ্রম দা ইয়ার্ন এক্সিস, ইয়ার্ন টেনশন. If the yarn is under tension, the fiber will migrate more.
দেখো তোমরা নরমালি যখন দড়ি পাকাও বা দড়ি বানাও, সেটাতে আমরা কি করছি, তখন যখন টুইস্ট বেশি দিচ্ছি, তারপর যখন ছেড়ে দেই তখন কিন্তু আগের অবস্থায় লুজলি চলে আসে। সো ফাইবার যখন আমরা বেশি টুইস্ট দিব বা বেশি টেনশনে থাকবে তখন কিন্তু ফাইবারটা মাইগ্রেশন হবে, কারণ সে বেশি টুইস্ট থাকার কারণে যখনই কোনো প্রকার লুজ হবে তখনই সে কি আগের অবস্থায় ফিরে আসতে চাইবে, লুজলি হেল্ড এলাকায় রিজিয়নে চলে আসতে চাইবে। সো ইয়ার্ন টেনশন এন্ড মোড অফ দ্য স্পিনিং, অর্থাৎ কিভাবে ইয়ার্নটাকে তৈরি করা হচ্ছে সেটার উপরও ডিপেন্ড করছে। যে ইন রিং স্পিনিং ফাইবার মাইগ্রেশন ইজ মোর হোয়ার রোটন এন্ড the strength of the yarn 20 to 50% 20% less than the ring, so where fiber migration is very late। দেখো আরেকটা বিষয় হচ্ছে যে একটা ফাইবারকে কিভাবে তৈরি করা হয়, সেখানে ফাইবার কার ম্যানুফ্যাকচারিং প্রসেস যেগুলো, বিশেষ করে টেনশন। সো রিং স্পিনিং আমরা বেশি ভালো জানি, রোটর স্পিনিং এর থেকে সেখানে টুইস্ট বেশি ইনসার্ট করা যায় এবং সবকিছু ফাইবারটা অনেক বেশি ফাইনার ইয়ান তৈরি করা যায়, কিন্তু আলটিমেট সেখানে কি হচ্ছে, টুইস্ট বেশি এবং টেনশন বেশি কাজ করছে, যার কারণে কিন্তু ফাইবারটা মাইগ্রেট হচ্ছে। তো দিস আর দ্য থ্রি ফ্যাক্টরস হুইচ আর অ্যাফেক্টিং দ্য ফাইবার মাইগ্রেশন। ফাইবার মাইগ্রেশনের জন্য দায়ী যে কেন ফাইবারটা মাইগ্রেট হবে, স্টাবল লেন্থের কারণে হতে পারে, ইয়ান টেনশনের হতে পারে অথবা মোড অফ স্পিনিং এর জন্য হতে পারে। তো সেগুলো এখন আমরা একটু বিস্তারিত জানবো যে ইফেক্ট অফ ফাইবার মাইগ্রেশন অন ইয়ান প্রপার্টিস। তো এই ফাইবার মাইগ্রেশনটা যদি ইয়ানের উপরে আসলে কি প্রভাব ফেলবে, এই ফাইবার মাইগ্রেশনটা কেন পড়বো আজকে বা কি জন্য বলা হচ্ছে যে ফাইবার মাইগ্রেশন অফ দ্য ফাইবার অ্যাটাকস অন মেনি প্রপার্টিস অফ দ্য ইয়ান, মেইনলি এফেক্ট স্ট্রেংথ and the elongation। স্ট্রেংথ মানে শক্তি, ইলাঙ্গেশন মানে হচ্ছে কি যে বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটা। তো if fiber migrate more, the strength of the yarn is increased and yarn elongation will be reduced। দেখো যদি আমার এক লম্বা ফাইবারটা স্টাপল হয় তাহলে অনেকগুলো পাদ অতিক্রম করতে পারবে, হেলিক্স অতিক্রম করতে পারবে, মানে অনেকগুলো টুইস্ট দেওয়া যাবে, যার কারণে ফাইবারটা কিন্তু শক্তিশালী হবে, কিন্তু আলটিমেট তার ইলাঙ্গেশনটা, সে যে টানলে লম্বা হয় সেটা কমে যাবে। ওকে, তারপরে যদি আমরা দেখি যে মেকানিক্স অফ ফাইবার মাইগ্রেশন, আমরা যদি একটু দেখি যে মেকানিক্স কজিং ফাইবার মাইগ্রেশনটা কিভাবে ঘটে। প্রথমেই আমি একটা কথা বলেছি যে ভিতরের গুলো সামনে, সামনের গুলো ভিতরে যাবে, সেটাই ফাইবার মাইগ্রেশন। সো মর্টন প্রপোস্ট নামের একজন বিজ্ঞানী, যিনি প্রপোজ করেছেন দ্যাট দ্য মেকানিজম অফ কোজেস অফ দ্য ফাইবার মাইগ্রেশন ইজ দ্য টেনশন ডিফারেন্স বিটুইন দ্য ফাইবার্স এট ডিফারেন্ট রেডিয়াল পজিশন অফ দ্য টুইস্টেড ইয়ান। মর্টন কি বলছেন, মর্টন বলেছেন যে এই ফাইবার মাইগ্রেশনটা হয় সাধারণত টেনশনের ডিফারেন্সের কারণে। এটা বিভিন্ন জায়গায় টেনশনের রেডিয়াল পজিশন অর্থাৎ এই যে এইভাবে অবস্থান করছে এক্সিসের সাথে, রেডিয়াল পজিশনের কারণে ইন টুইস্টেড ইয়ানে বিভিন্ন জায়গায় বিভিন্ন টেনশনের কারণে সাধারণত এই ফাইবার মাইগ্রেশনটা হয়ে থাকে। তো ওকে, তো তোমরা যদি সহজেই একটা কি গামছা বা আমরা যখন কাপড়কে স্কুইজ করি তখন কি অনেক বেশি স্কুইজ করে ছেড়ে দিলে সে আগের অবস্থায় ফিরে যেতে চায়, as like so during this twist insertion fibers are subjected to different tension depending on their radial position, and fibers at core will be under medium tension due to the shorter fiber path, and while the fiber surface will be maximum tension। বলা হচ্ছে যে সমস্ত ফাইবার গুলো ইয়ানস বাইরে থাকে, সারফেসের বাইরে থাকে, সে সমস্ত ফাইবার গুলোকে লম্বা পথ অতিক্রম করতে হয়, তাই সেখানে টেনশন বেশি থাকে। কিন্তু যে সমস্ত ফাইবার গুলো কাছাকাছি থাকে, সেন্টারের কাছাকাছি থাকে, তাদেরকে লম্বা পথ অতিক্রম করতে হয় না, লম্বা হেলিক্স অতিক্রম করতে হয় না। একটু চিন্তা করে দেখো যে মাঝখানে যে ইয়ান ফাইবার গুলি থাকবে ইয়ানের, এবং শেষে প্রান্তে যেগুলি সারফেসে যেগুলি থাকবে সেগুলোর হেলিক্যাল পাথ কিন্তু এক না, তারা পুরোটা কভার করছে আর তারা এইটুকু কভার করছে, যার কারণে এখানে কিন্তু টেনশন কাজ করছে কম। So according to the principle of the minimum energy deformation, fibers laying near the yarn surface will try to migrate inner zones, ভিতরে যাওয়ার চেষ্টা করবে, where the energy is lower, and that this will lead a cyclic interchange of the fiber position। এভাবে ভিতরে গুলো বাইরে যায়, বাইরে গুলো ভিতরে আসে। তো this is the causes or this is the mechanism of fiber migration due to the, আমরা কি প্রিন্সিপাল অফ এনার্জি ডিফরমেশন অনুসারে, সূত্র অনুসারে কি পাচ্ছি যে যদি এটা শীত হয়, এটা কোর হয়, তাহলে কি কোরে টেনশন কম থাকে, বাইরের যে সারফেসের শীতের যে ফাইবার গুলি আছে সেগুলো ভিতরে যেতে চাইবে এবং ভিতরে গুলি বাইরে যেতে চাইবে, এটাই হচ্ছে ফাইবার মাইগ্রেশন মেকানিজম। and due to that this minimum energy deformation or twist যেটাই বলি না কেন, টেনশন। ওকে, ফ্যাক্টরস ফর দ্য মাইগ্রেশন, কি কি ফ্যাক্টরস আছে যেগুলো মাইগ্রেশনের সাথে সম্পর্কিত, সো রিলেটেড, আমরা যদি একটু সেই ফ্যাক্টরস গুলি দেখার চেষ্টা করি যে কি কি
fiber are related to the factors which are fiber type, fiber length, fiber initial etc. দেখো প্রথমত কি রয়েছে ফাইবার টাইপ, কি ধরনের ফাইবার সেটার উপর ডিপেন্ড করছে কি ধরনের ফাইবার, তারপর ফাইবার লেন্থ কতখানি, ফাইবার ফাইননেস কি রকম, এটা কি অনেক বেশি ফাইন নাকি মোটা, ইনিশিয়াল মডুলাসটা কি রকম, ফাইবার বেন্ডিং এন্ড মডুলাস ভাঁজ করলে ভাঙবে কি ভাঙবে না, ফ্লেক্সিবিলিটি কি রকম, টরশনাল রিজিডিটিটা কি রকম, টুইস্ট দিলে কি আচরণ করবে। ইয়ার্ন রিলেটেড টু দ্য ফ্যাক্টর সাসেস কাউন্ট, কত কাউন্টের সুতা, ইয়ার্ন টুইস্ট কত টুইস্ট দেওয়া হয়েছে, কোন টুইস্ট দেওয়া হয়েছে, প্রসেসিং ফ্যাক্টর সাসেস টুইস্টিং টেনশনটা কত, ড্রাফটিং সিস্টেমের নাম্বার অফ ডাবলিং, ড্রাফটিং যখন ইয়ার্ন তৈরি করা হয় তখন ড্রাফটিং দেওয়া হয় টানা হয় সেটা কিরকম, এবং ইয়ার্ন ডাবলিংটা কত, নাম্বার অফ ডাবলিং অর্থাৎ কয়টা সুতা একসাথে করা হয়েছে, কয়টা থ্রেড একসাথে করা হয়েছে, দিস আর দ্য ফ্যাক্টরস। মেড অফ স্পিনিং, মোড অফ স্পিনিং ইন রিং স্পিনিং মাইগ্রেশন আমরা দেখলাম একটু আগে যে 15 to 50% less due to the tension, or this is migration, so here migration is less, so these are the factors which related to the fiber migration. So fiber migration depends on fiber properties, characteristics of the fiber assembly. ফাইবার প্রপার্টিস তো অবশ্যই, ফাইবার প্রপার্টিস এর ভিতরে কি কি থাকছে, যে লেন্থ, ফাইননেস, ইনিশিয়াল মডুলাস, ব্যান্ডিং, মডুলাস এটসেট্রা। ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইবার অ্যাসেম্বলি, অর্থাৎ ফাইবারটা ইয়ানের ভিতরে কিভাবে অ্যাসেম্বল হয়ে আছে, কি এদিক দিয়ে আছে নাকি এদিক দিয়ে আছে, কিভাবে আছে, এন্ড দ্য প্রসেসিং কন্ডিশন, এবং কোন প্রসেসে এটাকে তৈরি করা হচ্ছে, এটা কি রিং স্পিনে তৈরি করা হচ্ছে নাকি এটা রোটরে তৈরি করা হচ্ছে নাকি এটা এয়ার স্প্যানে তৈরি করা হচ্ছে, কিসে তৈরি করা হচ্ছে এবং কিভাবে তৈরি করা হচ্ছে, দিস আর অলসো রেসপন্সিবল ফর ফাইবার মাইগ্রেশন। ওকে, নাও ফাইবার প্রপার্টিস, সো একটু বিস্তারিত যদি আলোচনা করতে চাই তাহলে যেটা দাঁড়ায় যে ফাইবার প্রপার্টিসটা, আমরা ফাইবার প্রপার্টিস বলতে কি বুঝি, সচরাচর তার লেন্থ বুঝি, তার ফাইননেস বুঝি, যে বলা হচ্ছে যে দ্য ফাইবার প্রপার্টিস ইনক্লুড লেন্থ, কত স্ট্যাপল, লং স্ট্যাপল, শর্ট স্ট্যাপল, মিডিয়াম স্ট্যাপল, ফিলামেন্টের উপর অনিয়ত, তো আমরা মাঝে মাঝে ফিলামেন্ট গুলোকেও কি স্ট্যাপল লেন্থে কেটে কেটে কি করি, তারপর ইয়ার্ন তৈরি করি। ডিগ্রি অফ দ্য ইলাস্টিসিটি, ইলাস্টিসিটিটা কিরকম, স্টিফনেস এন্ড দ্য ফাইননেস, এটা কি স্টিফনেসটা কিরকম, ভঙ্গুরতা কিরকম, ফাইননেসটা কিরকম, চিকন নাকি মোটা, শর্ট আর কোর্সার, শর্ট ফাইবার বেশি আছে না কম আছে, কোর্সার কিনা, and stiffer fiber move out the core towards the sheath, and while a long fine and flexible fiber move towards to core, and strongly crimped fibers are also found predominantly in the sheath. So আমরা যদি ফ্লেক্সিবল এই ফাইবার গুলি হয় তাহলে সেগুলো কোরের দিকে টুয়ার্ডস বা মুভ করতে চায়। in blends fiber substantially different processing characteristics and preferential radial migration occurs. One component of the blend is found primarily the core, and other component is mostly near in the surface. ব্ল্যান্ডের ক্ষেত্রেও একই ঘটনা দেখা যায়। সো এই যে আমরা দেখলাম যে লেন্থ হলে বেশি পদ অতিক্রম করবে, কম পদ অতিক্রম করবে। ডিগ্রি অফ ইলাস্টিসিটিটা কিরকম, যখন আমরা টুইস্ট দিচ্ছি ইলাস্টিসিটির কারণে সেটা হয়তো টুইস্ট নিচ্ছে, কিন্তু যখন একটা রিল্যাক্স পজিশন আসতেছে তখন কিন্তু সে আবার গুটিয়ে নিচ্ছে। স্টিফনেসটা কিরকম, তারপর কি শর্ট ফাইবার কতখানি আছে। সো দিস আর দ্য রিলেটেড টু দ্য ফাইবার প্রপার্টিস, এন্ড দিস আর রিলেটেড টু দ্য ফাইবার মাইগ্রেশন। নাও দ্য ফাইবার অ্যাসেম্বলি এন্ড দ্য প্রসেসিং কন্ডিশন। ফাইবার অ্যাসেম্বলি এন্ড দ্য ফাইবার প্রসেসিং কন্ডিশনটা কিরকম, বলা হচ্ছে যে ফাইবার মাইগ্রেশন ইজ কি এক্সিস্টেন্স অফ দ্য ভেরিং ফাইবার টেনশন ইন এট এ পয়েন্ট হোয়ার দ্য স্ট্যান্ড ইজ টুইস্টেড, হ্যাঁ উই নো, and fiber at high tension try to relieve their tension by migrating into the core. দেখো ফাইবার মাইগ্রেশনে যখন টেনশন থাকবে তখন সেটা করে যেতে চাইবে, কোরেরটা বাইরে আসতে চাইবে, দিস ইজ ভেরি সিম্পল। যেমন পিপল মাইগ্রেশন হয়, পপুলেশন মাইগ্রেশন হয়, একই ঘটনা কিন্তু যখন কি যে অত্যাচারিত হয় তখন কিন্তু তারা আসলে মাইগ্রেট, সেই এলাকা থেকে মাইগ্রেট হতে চায় ডিউ টু টেনশনের জন্য, যে একই এলাকায় অনেকেই আছে আবার অনেকের উপর টেনশন, কোনো দমন নিপীড়ন নাই আবার অনেকের উপর হচ্ছে, সো they try to migrate as like as the fiber when is subjected to more tension, they try to migrate from one region to another region. Here is region only the surface and the core. Surface fiber tend to contact into the core, and core tend to into the surface. So relatively slack ones and displaced outwards. So in ring spinning, the fiber tension are generated and delta zone, and fiber leap in the nib and front zone and into the twisted end. So fiber assembly is much more important here. যে কিভাবে ফাইবার অ্যাসেম্বলি গুলো থাকছে, ফাইবার গুলো অ্যাসেম্বল হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে ফাইবার মাইগ্রেশনটা। যদি টেনশন বেশি হয় তাহলে অবশ্যই মাইগ্রেশনটা বেশি হচ্ছে। সো মাইগ্রেশন ইন্টেন্সিটি যদি আমরা বলি তাহলে মাইগ্রেশন ইন্টেন্সিটিটা কাকে বলছে, আমরা মাইগ্রেশন ইন্টেন্সিটির সংজ্ঞাতে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইয়ার্ন সারফেস ফ্রম দ্য ইয়ার্ন এক্সিস ইজ কল্ড মাইগ্রেশন ইন্টেন্সিটি। সো হোপফুলি এটা একটা আমাদের ইয়ার্ন আমরা যদি মনে করি এটা দুটো সারফেস ইয়ার্নের,
ওকে, তো এই ইয়ানের মাঝখানে আমরা একটা সেন্টার ধরেছি, অ্যাজাম্পশন করেছি, কল্পনা করেছি। ওকে, কল্পনা করার পর এখানে একটা আমরা ফাইবার দেখতে পাচ্ছি। এরকম একটা ফাইবার না, অনেকগুলো ফাইবার আছে। কেউ কোনোটা এদিক দিয়ে গেছে, আবার কোনোটা এদিক দিয়ে গেছে, এক্সেট্রা। তো এই যে সেন্টার থেকে ফাইবারের যে ফাইবারটা ধরে নেই, যে কোনো একটা ফাইবার, যে বলা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইয়ার্ন সারফেস ইজ স্কেল ফাইবার মাইগ্রেশন। বলা হচ্ছে ফাইবারটা এখানে ম্যাক্সিমাম কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই ফাইবারের রিজিয়ন থেকে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটাকে আমরা ফাইবার মাইগ্রেশন বলছি। বিষয়টা কিরকম, যে ইয়ান এক্সিস থেকে কতখানি ডিসপ্লেসমেন্ট হয়েছে, কতখানি ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা, এটা কিন্তু এদিক দিয়েও যেতে পারতো, যে এদিক দিয়েও যেতে পারতো, তাহলে কি তখন ইয়ান এক্সিস থেকে ডিসপ্লেসমেন্টটা বেশি। সো দিস ইজ নোন এজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইয়ান সারফেস অফ দ্য from the yan axis of the fiber is called fiber migration or intensity. So now migration frequency. What is migration frequency? বলা হচ্ছে in and defined length the yarn of the number of full wavelength is fiber migration frequency. Frequency বলা হচ্ছে কি, যে কতবার একটা, কি বলা হচ্ছে দেখো, in a definite length, একটা নির্দিষ্ট লেন্থে yarn of yarn the number of full wavelength fiber is called অর্থাৎ একটা এরকম কতগুলা ওয়েভ, অর্থাৎ আমরা যদি বলি অ্যামপ্লিটিউড বা ওয়েভ, এগুলো কতগুলা কমপ্লিট করেছে একটা ফাইবার, সেটাকে আমরা মাইগ্রেশন ফ্রিকোয়েন্সি বলছি। একটা নির্দিষ্ট লেন্থে কতবার গেছে সেটাকে আমরা বলতেছি মাইগ্রেশন ফ্রিকোয়েন্সি, যে একবার, দুইবার, তিনবার। ওকে, so now this is the migration intensity and the migration frequency. So hopefully you are clear about both of you. Okay, now the next slide. Classification of the fiber migration. I can classify fiber migration into two class. First of all, the ideal migration and the random migration. Ideal migration টা কি, যে আমরা মনে করি এরকমটাই হবে, আমরা অ্যাজাম্পশন করতেছি যে হ্যাঁ সবগুলো ফাইবার এরকম করে হেলিকাল পথ সেম দূরত্বে যাবে, একবারে আইডিয়াল, হ্যাঁ এই সবগুলো দূরত্ব এরকম থাকবে। কিন্তু র্যান্ডম মাইগ্রেশনটা, মানে র্যান্ডম মাইগ্রেশন এখানে কোনো রুলস ফলো করছে না, র্যান্ডম মাইগ্রেশন এপাশেও যেতে পারে, এপাশেও যেতে পারে, এক্সেট্রা। সো আইডিয়াল শব্দটা দিয়ে আমরা বুঝতেছি যখন মাইগ্রেশনটা একটা রেগুলার ইন্টেন্সিটি অর্থাৎ রেগুলারিটি বেস করে তৈরি করা হবে বা মাইগ্রেট হবে, তখন সেটাকে আমরা আইডিয়াল মাইগ্রেশন বলছি। সো আইডিয়াল হেলিকাল জিওমেট্রি ক্যান বি মডিফাইড, ক্যান টেক অ্যাকাউন্ট দ্য মাইগ্রেশন ইজ ম্যানার অফ ডিসক্রাইবড বাই হার্লি অ্যান্ড গুপ্তা মার্চেন্ট। এই তিনজন সায়েন্টিস্টরা এটা বর্ণনা করেছেন। দ্য আইডিয়াল মাইগ্রেশন প্যাটার্ন ইজ ডিফাইন্ড এজ অন হুইচ ইজ ফাইবার ইজ মাইগ্রেট রেগুলারলি অ্যান্ড ইউনিফর্মলি। দেখো কথাটা আসছে যে মাইগ্রেটস কিরকম হবে, রেগুলারলি অ্যান্ড ইউনিফর্মলি ফ্রম দ্য আউটসাইড টু দ্য সেন্টার অফ দ্য ইয়ার্ন। কোথা থেকে? ইউনিফর্মলি ফ্রম দ্য আউটসাইড টু দ্য সেন্টার, আউটসাইড থেকে সেন্টারের ভিতরে ঢুকবে ইয়ার্ন, এন্ড দেন ব্যাক আউটসাইড টু দ্য center or center to the outside, and such a way that the density of the packing fiber is in correspond to the yarn. সো আইডিয়াল মাইগ্রেশনটা কি আমরা বুঝতে পারতেছি, যে যখন মাইগ্রেশনটা রেগুলারলি হবে এবং একটা ইউনিফর্মলি হবে, যে ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে কোনো ফাইবারে, তখন সেটাকে আমরা আইডিয়াল মাইগ্রেশন বলছি। হোয়াট ইজ র্যান্ডম মাইগ্রেশন? র্যান্ডম মাইগ্রেশনটা কি বলা হচ্ছে, দ্য র্যান্ডম মাইগ্রেশন প্যাটার্ন ইজ ডিফাইন্ড এজ ওয়ান অফ দ্য হুইচ ফাইবার মাইগ্রেটস ইরেগুলারলি এন্ড নন ইউনিফর্মলি। হ্যাঁ, যে এই দুই কয়েকটা ফাইবার এই পাশে যাওয়ার এখানে বেশি চলে গেছে বা এই পাশে কম চলে আসছে, সো যখনই সেটা একটা রেগুলারিটি মেনটেন করছে না এবং আনইউনিফর্মলি কি করছে, মাইগ্রেট হচ্ছে, তখন সেটাকে আমরা র্যান্ডম মাইগ্রেশন বলছি। And from the outside of the center and back outside such a way that the density of the packing fiber is in and constant throughout the yarn. So these are the two migration. First of all, ideal migration and random migration. Now measurement of the fiber migration. We know about the fiber migration, যে ফাইবারটা যখন তার প্রসেসিং এর সময় তার কি করা হচ্ছে, ইয়ান এক্সিস থেকে দূরে চলে যাচ্ছে, তখনই সেটাকে আমরা মাইগ্রেশন বলছি। ওকে, আমরা র্যান্ডম মাইগ্রেশন, আইডিয়াল মাইগ্রেশন দেখলাম। এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে যে একটা ফাইবার কিভাবে মাইগ্রেট হচ্ছে বা কতখানি মাইগ্রেট হচ্ছে, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এটা আইডেন্টিফাই করার জন্য ফাইবারের ভিতরে অবস্থিত সকল ফাইবারগুলি তো আর অ্যানালাইসিস করা সম্ভব না, যে সকল ফাইবারের, মনে করো একটা ইয়ান, সে একটা ইয়ানের ভিতরে, কেউ কিছু বলতে চায় বলতে পারো, একটা ইয়ানের ভিতরে কতগুলো ফাইবার রয়েছে, অনেকগুলো ফাইবার রয়েছে, তাহলে সেই ফাইবার গুলো সবগুলোর তো একটা করে নির্দিষ্ট পাথ আছে এবং সবগুলো একটা এক্সিস থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে, তো সবগুলোর মাইগ্রেশন তো আর মেজার করা যাবে না। সো উই শুড টেক যে কোনো একটা বা দুটো এরকম মাইগ্রেশন করতে হবে, সেজন্য মাইগ্রেশন ইন্টেন্সিটি মেজার করতে হবে। তো আমাদের দুটো টেকনিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি, ট্রেসার ফাইবার টেকনিক এন্ড রাইডিংস টেকনিক। তো এই দুটো টেকনিক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এখানে। সো প্রথমে আমরা যদি চলে যাই ট্রেসার ফাইবার টেকনিক আলোচনায়, ট্রেসার ফাইবার টেকনিকটা কিরকম? ট্রেস
ট্রেসার শব্দটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে সামথিং উই শুড ট্রেস করব। ট্রেস তাহলে কিভাবে করা হয়? কোনো ফাইবারের ভিতরে কোনো চিহ্ন দিয়ে ট্রেস করা হয়। আমরা যদি এরকমটা করি যে যখন সাস এক্সাম্পল কি বলবো, কার্ড খেলি, কার্ডের সময় কাজের পিছনে যদি কোনো প্রকার একটা ভাঁজ বা দাগ দিয়ে দিই, তখন কি আমরা সেটাকে সহজে ট্রেস করতে পারি যে হ্যাঁ এটা টেক্কা বা এটা এই ধরনের কোনো কিছু। ওকে, সো ট্রেসার ফাইবারের ক্ষেত্রে আমরা সেই টেকনিক অবলম্বন করব যেখানে আমরা একটা ফাইবারকে একটু আইডেন্টিফাই করা যায় এরকম করে দিব, অর্থাৎ কালার করে নিতে পারি। সো ট্রেসার ফাইবার টেকনিক ওয়াজ ডেভেলপড বাই মর্টন এন্ড ইয়ান, and here a small proportion of colored fiber less than 1% is added to the stock from which yarn is spun. কি বলা হচ্ছে? a small proportion of colored fiber, অল্প একটু আমরা কালার ফাইবার নিব, 1% is added to stock to which is yarn. স্পিনিং এর সময় আমরা কি করব? কালার ফাইবার কিছু দিয়ে দিব, তারপরে তাহলে কি হবে? সেই কালার ফাইবারটাও স্পিনিং হবে, স্পিনিং হয়ে সুতা তৈরি হবে। তারপরে আমরা দেখব সেই কালার ফাইবারটা ইয়ানের কোথায় কিভাবে আছে, তো সেটাকে আমরা ট্রেস করব। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ফাইবারটা কি পরিমাণ মাইগ্রেশন হয়েছে বা কিরকম মাইগ্রেশন হয়েছে, বা ফাইবারটা ইয়ানের ভিতরে কি ধরনের পথ অতিক্রম করেছে। So it is essential that the properties of the colored fiber should be identical or almost identical with those main stock or uncolored or bright fibers. So আমাদের এমন কিছু ফাইবার দিতে হবে যেটা কিনা আমাদের যে ইয়ার্নটা আছে সেটা থেকে সহজেই আইডেন্টিফাই করা যায়, যে অন্যান্য ফাইবারগুলো যেগুলো দিয়ে আমরা কি তৈরি করব, ইয়ার্ন তৈরি করব, সেটা থেকে যেন সহজেই আইডেন্টিফাই করা যায়। Then the colored and uncolored fibers are twisted together from the yarn. Okay, yarn তৈরি করলাম, then this yarn is immersed in a liquid, আমরা একটা লিকুইডে চুবাবো, and the same refractive index কি, যে তার ভিতরে আলো আসলে সে যে রিফ্লেক্ট করার ক্ষমতা, যে কিরকম করে রিফ্রাক্ট করে দিচ্ছে, যে আমরা কি মাস্কে পানিতে কি সমস্যা এখানে, যদি উপর থেকে চোখ দিয়ে যেখানে থেকে সেখানে আলটিমেট মাস থাকে না, সো সেটাকে রিফ্রাক্টিভ ইন্ডেক্স বলছে। সো আমরা এমন একটা লিকুইডে আমাদের এই সুতাটাকে ঝুঁকাবো যেখানে সেম রিফ্রাক্টিভ ইন্ডেক্স রয়েছে এজ দ্য ফাইবারের সাথে তার। So as a result, আমরা ফলে কি হবে? The uncolored fibers of yarn become almost transparent, whereas the colored fiber can be seen easily. যার কারণে কি আমরা তাহলে কি, যখন ফাইবারটাকে এরকম একটা লিকুইডে আমরা চুবাবো, চুবানোর পর তাহলে কি সোয়েল হবে ফাইবারটা, সবকিছু দেখা যাচ্ছে, তখন কালার ফাইবারটাও কি বাকিগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অর্থাৎ বাকি যে ফাইবার গুলো সাদা মনে করো আছে, কটনকে যদি আমরা পানি, তাহলে কটনের সাথে মিশে যাবে, তার মাঝখানে যদি একটা লাল ফাইবার থাকে তাহলে কি হবে? সেই লাল ফাইবারটা সহজেই আমাদের দেখা যাবে। ওকে, তাহলে আমরা সহজে কি সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, এটা একটা ছবি বা স্কিমেটিক ভিউ বলতে পারো। ট্রেসার ফাইবার টেকনিকের ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করব যে এটা একটা অ্যাজাম্পশন করে নেওয়া হচ্ছে যে এটা আমরা একটা ফাইবারের আউটার সারফেস, এটা একটা ফাইবারের আউটার সারফেস, সবাই খাতায় আঁকাতে পারো। নাও এখন মাঝখান থেকে একটা সেন্টার আমি আঁকলাম যে এটা ইয়ান, এটা একটা ইয়ান, ইয়ানের আউটার সারফেস দুটো। তো এই দুটো সারফেসের ক্ষেত্রে মাঝখানে একটা সেন্টার লাইন। তো আউটার সারফেসের একটাকে আমরা বলতেছি বিইউ এবং আউটার সারফেসের আরেকটাকে আমরা বলতেছি বিই। নাও সেন্টার, এটা হচ্ছে সেন্টার, তাহলে এটার রেডিয়াস কি আর, আমরা কি আর ধরছি, রেডিয়াস আর। ওকে, নাও এখন যে ফাইবারটা আমরা কালার ফাইবার দিয়েছি সেটা কি পানিতে যখন এই ইয়ার্নটাকে পুরোটাই চুবানো হয়েছে তখন কি সেটা পানিতে এরকম দেখাচ্ছে। এখানে অনেকগুলো ফাইবার আছে কিন্তু পানির বা যে লিকুইডটা দিব সেই লিকুইডের সেম রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল হওয়ার কারণে সেগুলো আর ভিজিবল হচ্ছে না, শুধুমাত্র যে ফাইবারটা আমরা রঙিন দিয়েছি সেটাই শুধুমাত্র এরকম ভাবে দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে মানে সে কিরকম পাথ বা কিভাবে অতিক্রম করেছে সেটা আমরা দেখতে পাবো, ভিজুয়ালাইজেশন। নাও সেন্টার থেকে সেটা কতখানি ডিসপ্লেসমেন্ট সেটা আমাদের কি আর, ছোট আর, আর এটা হচ্ছে বড় আর। তো এখানেও ঠিক সেটা ছোট আর, বা নিচের দিকে আসলেও সেখানেও ছোট আর। ঠিক আছে, সো এই যে এমপ্লিটিউডটা যেখানে ছেদ করেছে আমাদের সেন্টার লাইনে সেটা আমাদের হচ্ছে বিএফ, দ্য ম্যাক্সিমাম পয়েন্টটা বা ম্যাক্সিমাম আরটা কতখানি গেছে সেটা হচ্ছে বিএফ। তো এরকম হবে আর কি। তো আমরা কি সিম্পলি এটার চিত্রটা বোঝার জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে ইয়ার্নটা আমাদের কালার ইয়ার্ন দিয়ে তৈরি করা, তাহলে সেই ইয়ার্নটাকে আমরা এরকম একটা লিকুইডে চুবাচ্ছি যেখানে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল 1। তো যার কারণে ইয়ার্নটাকে যদি এটা একটা লিকুইড বাটি হয়, লিকুইডে চুবানো হয়, চুবানোর ফলে মনে করো তোমরা কি পানিতে, সরি, বাসায় আমাদের গ্রামে অনেকেই যে প্রদীপ দেয়, মাটির প্রদীপ দেয়, তো সলতেতে কি দেয়, ঘি দেয় অথবা তেল দেয়, তো এই সলতে তখন কি অ্যাবজর্ব করে নেয়। তো এখানে যদি তখন কোনো কালার ফাইবার থাকে তাহলে কি সেটাও
সেখানে ভিজিবল হবে। তো আলটিমেট তখন কি ফাইবারটা আমাদের চোখে দেখা যাচ্ছে। এখন আমাদের এখানে দেখা দরকার যে ফাইবারটা সেন্ট্রাল লাইন থেকে কতখানি উপরে বা নিচে আছে এবং কি ধরনের পাথ অতিক্রম করছে। সো দিস আর দ্য ইমেজ। তো এটা সহজেই তোমরা আঁকাতে পারো খাতায়, এখনই আঁকাতে পারো। সেটার জন্য যেটা করতে হবে, সো প্রথমে এটা অ্যাজাম্পশন করে নিতে হবে যে এটা আউটার সারফেস নাও, এবং এটাকে একটা সেন্টার করে নিতে হবে। তো এটা যদি স্কেল আমরা স্কেলটা ধরে নেই, তাহলে আউটার সারফেস বিইউ, তারপর এই পাশে আউটার সারফেস বিই, অ্যান্ড নাও দিস ইজ দ্য সেন্টার। তো মনে করো একটা ফাইবার এরকম করে গেছে। সো এটা হচ্ছে আর, আর এটার তো আর আছেই সেন্টার থেকে প্রধান ফাইবারটার, সরি ইয়ানটার। নাও এটা কতখানি ডিসপ্লেস করেছে সেই সেকশনটা বিএফ। এই ছিল আমাদের ড্রয়িং। এখন আমরা পরের স্লাইডে চলে যাব। সেটা হচ্ছে, সো হেয়ার দ্য কালার ফাইবার ইজ কল্ড ট্রেসার ফাইবার, যেটা আমরা কালার ফাইবার দেখলাম সেটাকে আমরা ট্রেসার ফাইবার বলছি। নাও the fiber yarn is observed in micro projection and the migration is measured. Let the radius of the yarn r, আমরা জানি r এর রেডিয়াস সেটা r, so the distance of the colored filament from the yarn, r যেটা সেটা ডিসটেন্স কালার yarn, so we get r by r, ছোট r যদি বড় r দেখি তাহলে bu plus b by 2 minus bf এবং bu minus b by 2। এটা কিভাবে দেখো, যে এখানে দেখো বিইউ প্লাস বি বাই 2 করলে কিন্তু আর হয়ে যাচ্ছে। তো আর থেকে যখন আমরা এইটুক বাদ দিচ্ছি, বিএফ বাদ দিচ্ছি, তখন কিন্তু এইটুক পাওয়া যাচ্ছে। দেখো বিইউ বাই প্লাস বিএফ ইকুয়াল টু টোটালটা থেকে যখন আমরা কি করছি 2 দিয়ে ভাগ করছি, মানে অর্ধেক হয়ে যাচ্ছে। অর্ধেক থেকে যখন আমরা বিএফ বাদ দিচ্ছি তখন আমরা 8টা পাচ্ছি। ভেরি সিম্পল। এবং আরেকটার ক্ষেত্রে কি আর, আর তাহলে কি বিইউ বিসি এই দুটো মিলে আর, এটা ভাগ করলে আমাদের আর হয়ে যাচ্ছে। অর্থাৎ আর বাই ছোট আর বাই বড় আর ইকুয়াল টু কি হচ্ছে, ছোট আই বাই বড় আর ইকুয়াল টু এই ডিসটেন্স টুকু, অর্থাৎ ইয়ার্নের ডায়ামিটার রেডিয়াস কতটুকু, এবং সেই সাথে ট্রেসার ফাইবারটা সেন্ট্রাল লাইন থেকে কতখানি দূরত্ব অতিক্রম করেছে সেটাকে আমরা বলতেছি ওকে কি migration. So the above equation we can measure the migration of an individual fiber yarn. So এখান থেকে আমরা বের করতে পারবো when r minus r it is said that the migration no migration যখন সমান হবে। So but we have 10 minutes only, so we need to summarize it. Okay, সো আমরা কি বলেছি, গুপ্তা এটাকে করা হয় যে আর মাইনাস আর কখনো জিরো হতে পারে না। সো আমাদের রেশিওটাকে আমরা বলতেছি ফাইবার মাইগ্রেশন, এবং এই রেশিও থেকে আমরা সহজেই ফাইবার মাইগ্রেশনটা বের করতে পারবো। নাও the another technique, this is known as the ridings technique. ridings technique টা কি, ভেরি সিম্পল রাইডিং টেকনিক্স। এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা, যে এটা সোর্স, লাইট সোর্স, এখানে ইমেজ রয়েছে, এখানে মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা অবশ্যই দেখছি, এখানে ইয়ানটাকে দেখছি, এবং এখানে একটা আয়না রয়েছে। তো কেন এই আয়নাটা রয়েছে আমরা একটু দেখি যে রাইডিং টেকনিক্সটা কি বলছে। যে রাইডিং টেকনিকটা বলছে যে রাইডিং ইউজ এ ডিফারেন্ট টেকনিক টু এস্টিমেটেড দ্য মেজারমেন্ট অফ দ্য মাইগ্রেশন হি ডিড by measuring a relative radial position. So this relative radial position he used a liquid in which the yarn is immersed. সে এখানে একটা লিকুইড আছে যেখানে ইয়ার্নটাকে ইমার্স করা, চুবানো আছে, and when had the same refractive index একই ran that of the viscose and nylon continuous filamentor. Okay, the riding experiment is shown in the picture above. He used a mirror to carry out the experiment for analytical analysis, এবং সে এখানে একটা কি দিয়েছে, আয়না দিয়েছে, যেটা কিন্তু ইমেজ তৈরি করছে, রিফ্রাক্ট করছে, এবং সে সেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখছে। and he has used a black filament of the yarn to the study to the migration behavior and carried out কি করা হচ্ছে যে measurement of the interval of the turn of a twist and 200 and such measure were gained in the result. ultimate কি, যে সবই ঠিক আছে, এখানে একটা লিকুইড আছে, এখানে আমি ইয়ার্ন দিয়েছি, এখানে একটা মিরর দিয়েছি, মিররের কারণে এটা রিফ্র্যাক্ট করছে, এবং মাইক্রোস্কোপের সাহায্যে আমরা সেই ইমেজটা দেখছি। তো সেই ইমেজটা দেখে আমরা সেখান থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা ফাইবার মাইগ্রেশন যেটা সেটা মেজার করছি। কিভাবে মেজার করছি আমরা একটু দেখি পাশের স্লাইডে। সো এটা যদি আমরা দেখি যে ইমেজ থেকে, ফিলামেন্ট থেকে ইমেজ তৈরি হচ্ছে, ফিলামেন্ট ইয়ার্ন আর এক্স এবং ওয়াই তিনটা যদি হয়, ফিলামেন্টটা যদি এরকম হয়ে থাকে, তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে আর স্কয়ার আমরা সবাই জানি এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তো এটার ক্ষেত্রে যদি আমরা বলি, তো সেম ভাবে আর এর সাথে যদি নিচে সবার আর স্কয়ার দিয়ে দেই তাহলে তো এটা আমরা দিতেই পারি। নাও কি বলা হচ্ছে, আর বাই আর স্কয়ার যদি এ পাশে দিয়ে দেই, ক্যালকুলেশনটা ভেরি সহজ, একটু দেখবা, এটা যদি এই পাশে দিয়ে দিই তাহলে সবার উপরে রুট হয়ে যাবে। ওকে, নাও
এটার উপরে যখন আমরা রুটটা কি এপাশ থেকে উঠিয়ে দিচ্ছি তখন কি হবে? তাহলে রুটটা এর উপরে আবার চলে আসবে, একই ঘটনা। তো এখানে আর স্কয়ার এর ভ্যালুটা আর এর ভ্যালুটা কিন্তু একটু ভিন্ন। আর এর ভ্যালুটা আমরা এখান থেকে পেতে পারি যে dx বাই 2, ঠিক আছে? যে dx এবং dx বাই 2 কতখানি অতিক্রম করছে। dx বাই 2 বাই dy, y এর ক্ষেত্রে y, dx বাই 2। এখানে যদি আমরা একইভাবে এটাকে ক্যালকুলেশন করি, এটাকে যখন গুণ করব তাহলে তখন 4 হবে, নিচেরটা 4 টা উপরে চলে গেছে। সো r বাই স্কয়ার ইজ ইকুয়াল টু 4 টাকে যখন কমন নিয়েছি তখন এটা থাকে। সো নাও r বাই স্কয়ারটাকে যখন সামনে তুলে ফেলা হয়েছে, তাহলে তুলে ফেলতে গেলে দুপাশে গুণ দিতে হবে। তাহলে স্যারের এখানে তখন রুট করলে 2 হয়ে গেছে আর বাকিটার উপর রুট উঠে গেছে। সো ফ্রম দা আর বাই আর, অর্থাৎ একই ঘটনা, সেটা থেকেও আমরা যেটা দেখলাম যে আর এবং আর দুটো থেকে, এই দুইটা রেশিও থেকে আমরা বুঝতে পারছি যে আর মানে কি। আর মানে হচ্ছে যে ফাইবারটার আমার রেডিয়াস, অর্থাৎ তার রেডিয়াস কতখানি, আর অর্থাৎ কি আমার যে ফাইবারটা আছে সেটা। এবং ছোট আর মানে কি, ছোট আর মানে হচ্ছে এই এক্সিসে ইয়ানটা কতখানি ডিসপ্লেস হয়েছে সেটা। তো এটা থেকে আমরা বুঝতে পারবো যে সেন্টার থেকে ফাইবারটা, আমরা যে ফাইবারটাকে ট্রেস করেছি সেই ফাইবারটা কত দূরত্বে অবস্থান করছে, এবং সেই দূরত্বটা বুঝেই আমরা কি করছি, আর বাই আর এর রেশিও বের করছি, এবং সেটাই আমাদের ফাইবার মাইগ্রেশন। সো এই ছিল আজকের আমাদের ছোট লেকচার। আমরা যদি একটু রিভিউ করে থাকি, আমাদের হাতে 6 মিনিট সময় আছে। এটা কেটে যাওয়ার পর তোমরা আবার জয়েন করবা, তখন আমরা আলোচনা করব, কোশ্চেন নেব। সো নাও অ্যাবাউট টুডে লেকচার ফাইবার মাইগ্রেশন। ফাইবার মাইগ্রেশন সম্পর্কে আমরা জানলাম যে ফাইবার মাইগ্রেশনটা হচ্ছে স্পিনিং এর সময় ইয়ান এক্সিস থেকে কিছু ফাইবার বাইরের দিকে আসতে চায় এবং বাইরে থেকে কিছু ফাইবার ভিতরের দিকে যেতে চায়, সেটাকে আমরা বলতেছি ফাইবার মাইগ্রেশন। ওকে, সেটাকে আমরা বলতেছি ফাইবার মাইগ্রেশন। সো ইউকে ইনস্টিটিউটের আমরা একটা সংজ্ঞা দেখেছি যে দ্য চেঞ্জ ইন ডিস্টেন্স অফ এ ফাইবার অর ফিলামেন্ট ফ্রম দ্য এক্সিস অফ এ yarn during the production fiber migration. Okay, now fiber migration affected by fiber staple length, yarn tension, mode of spinning কিভাবে তৈরি করা হয়। সো ইফেক্ট অফ yarn properties আমরা দেখলাম। তো মেকানিজমটা কি? মেকানিজম খুবই সহজ, আবারও বলছি যে ভিতর থেকে বাইরে, এই দুটো কথা শুধু খেয়াল রাখবা, যে ভিতর থেকে বাইরে আসতে চায়, বাইরে থেকে ভিতরে আসতে চায় ডিউরিং দা স্পিনিং। কি জন্য? টেনশনের কারণে, এবং আদার্স আরো অনেক সাবস্টেন্স রয়েছে। So factors migration, fiber properties, characteristics and processing condition. So fiber properties length কিরকম, stiffness কিরকম, etc. অ্যাসেম্বলিটা কিরকম, ফাইবার অ্যাসেম্বলি এন্ড প্রসেসিং কন্ডিশন কিভাবে করা হচ্ছে। মাইগ্রেশন ইন্টেন্সিটি বলতে যেটা বোঝাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকে মাইগ্রেশন ইন্টেন্সিটি বলছে, মাইগ্রেশন ফ্রিকোয়েন্সি বলছে যে এরকম কতগুলো কমপ্লিট কার্ভ সে অতিক্রম করেছে, সেটাকে আমরা মাইগ্রেশন ফ্রিকোয়েন্সি বলছি। দুটি ভাগে ভাগ করছে, আইডিয়াল মাইগ্রেশন এবং র্যান্ডম মাইগ্রেশন। যখন সবকিছু মেনে এক্সিস থেকে সমান দূরত্বে কি বলা হচ্ছে রেগুলারলি এবং ইউনিফর্মলি মাইগ্রেট হবে, তখন সেটাকে আইডিয়াল মাইগ্রেশন বলা হচ্ছে। র্যান্ডম মাইগ্রেশন, যেটা র্যান্ডমলি মাইগ্রেট হবে, সেটাকে র্যান্ডম মাইগ্রেশন বলা হচ্ছে। ফাইবার মাইগ্রেশন মেজারমেন্টের জন্য দুটো টেকনিক আছে, ট্রেসার টেকনিক ফাইবার, রাইডিংস টেকনিক। ট্রেসার টেকনিক ফাইবার হচ্ছে কি যে ট্রেসারটা হচ্ছে আমরা ট্রেস করব একটা ফাইবারকে, কি করব আমরা ট্রেস করব, অর্থাৎ অনেকগুলো ফাইবার একটা ডাই, সাদা ফাইবারের ভিতরে যদি একটা কালার ফাইবার দিয়ে দিই, ডাইং করে দেই, তাহলে কি সেই ফাইবারটা সহজেই বোঝা যাবে। সেজন্য আমাদের একটা টেকনিক বের করেছেন বিজ্ঞানী মর্টন। কিভাবে বের করেছেন যে আমি যদি আবারও বলি তোমাদেরকে, যখন একটা ফাইবারকে স্পিনিং করা হয় ইয়ানের জন্য, সেখানে একটা কালার ফাইবার আমরা দিয়ে দিলাম, তারপর সেই ইয়ানটাকে আমরা অ্যানালাইসিস করলাম, ইয়ানটাকে এমন কিছুতে সাবস্টেন্সে চুবালাম যেটা কিনা ইয়ানের ফাইবার গুলো আর দেখা যাবে না, শুধুমাত্র কালার ফাইবারটাই তার ভিতরে ভিজিবল হবে সেম রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলের হলে। তখন কি হচ্ছে, এই ডিস্টেন্সটা কতটুকু অতিক্রম করেছে বা কিরকম পথ অতিক্রম করেছে সেটা মেজার করে আমরা ফাইবার মাইগ্রেশনটা কিরকম সেটা বের করে থাকি। এটার জন্য আরেকটা টেকনিক রয়েছে, রাইডিংস টেকনিক। যে রাইডিংস টেকনিকটা আমরা দেখলাম যে এটাও একই ধরনের, কিন্তু এখানে একটা মিরর ইউজ করা হয়। যে মিররে আমরা কি করছি, ইমেজটাকে মাইক্রোস্কোপের মাধ্যমে অ্যানালাইসিস করে করছি। তো মাইক্রোস্কোপ অ্যানালাইসিসের পর এখানে আমাদের ছোট্ট একটা সূত্র রয়েছে, যেটা যে ইয়ানের উপর বেস করে, সো আর স্কয়ারের যে মানটা এখান থেকে বের করতে পারবো। সো আর স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কয়ার, আমরা সবাই জানি দিস ইজ ভেরি সিম্পল ইকুয়েশন। তো এই ছিল আজকের আমাদের লেকচার এখানে।